আচ্ছা, the first thing that we need to know that how we are going to conduct this course, and also you need to know before that what is this course is about. তাহলে এই কোর্সের টাইটেল কি আপনি বলেন? প্রোগ্রামিং। ওকে, সো হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস কোর্স? এই কোর্সের অবজেক্টিভ কি, কি মনে হয়? এখানে ফার্স্ট টাইমার কারা, একটু হাত তোলেন দেখি, প্রথমবার কোর্সটা নিয়েছেন। ওকে, তো বলেন দেখি এই কোর্সের অবজেক্টিভ কি? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ CSC 203? ডাটা স্ট্রাকচার কোর্সের অবজেক্টিভ কি বলেন? ওটা তো করে আসছেন সবাই, বলেন। So how you can organize your data following some rules অথবা কোনো সিস্টেম। ওকে, তাহলে ওটা জানা এবং সেটা ইমপ্লিমেন্ট করা, টেস্ট করা, সেটার বিভিন্ন ডাটা স্ট্রাকচারের বিভিন্ন ধরনের প্রোস অ্যান্ড কনস এগুলো বোঝা। দ্যাট ওয়াজ দ্য অবজেক্টিভ। তাহলে এই কোর্সের অবজেক্টিভ কি? এটা প্রোগ্রামিং স্টাইল, তাই না? কিন্তু এই কোর্সটা কেন করতে আসছেন? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? আপনি প্রথম কোর্সটা কেন করেছেন, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রামিং? হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ? To learn the basics of programming. So under the assumption you don't know programming, so you are introduced with programming, তখন একটা প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্ট গুলো লাগে সেটা শেখা। Now will you say the objective of that course was to learn Python? No, because the same objective could be achieved with C++ also, তাই না? Python was a tool, but the objective was not to learn Python, but to learn the basic fundamental building blocks of programming. How to write a program. What are the things you need to consider when you write program for some basic problem. That was the objective of that course. এবং সেটা করার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে টুল হিসাবে ইউজ করতে হচ্ছে, সো ইউ হ্যাড টু লার্ন ইট। তাহলে এই কোর্সের অবজেক্টিভ কি? জাভা তো একটা ওয়ার্ড, মানে অবজেক্টিভ বলতে গেলে আপনাকে একটু ডিসক্রাইব করতে হবে, একটু শব্দ খরচ করেন। রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস বেসিকটা শেখানো, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টসে কিভাবে আমরা প্রোগ্রামিং ইউজ করে প্রবলেম সলভ করব। উনি একটা অ্যান্সার দিয়েছে, আর কে কি দিবেন বলেন? কথা বলতে হবে তো। আপনি কি বললেন? জাভা। মানে জাভা বললে তো আপনার বক্তব্যটা ক্লিয়ার হলো না, একটু সেন্টেন্স বানান। টু লার্ন জাভা। আচ্ছা, তো উনি বললো যে এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে জাভা শেখা। আপনি কি বলবেন? হ্যাঁ বলেন, আপনি বলেন কি বলবেন। কিছু বলবেন না? কেন বলবেন না? যা মনে হয় বলেন, ভুল হইলে হবে। বলেন এই কোর্সটা কেন শিখতে আসছেন, এই কোর্সটা করতে আসছেন কেন? কোর কোর্স করা লাগবে তাই আসছি, মানে কেন আসছেন এই কোর্সটা করতে? প্রোগ্রামিং শেখার জন্য। প্রোগ্রামিং তো আপনি শিখছেনই, প্রোগ্রামিং না শিখলে 101, 203, 211 পাস করলেন কিভাবে? আচ্ছা আপনি বলেন দেখি, ওই সার্চ করে বলার দরকার। আমি সার্চ করছি না, আমি এখানে ক্লাসরুম দেখছি। হ্যাঁ বলেন। স্যার আমার আসলে এটা কোনো অ্যানসার না, একটা কিছু বলতে হবে তো। আপনি সিএসসি মেজর স্টুডেন্ট, আপনি বেসিক প্রোগ্রামিং জানেন, এই কোর্সের টাইটেল জানেন, কমন সেন্স থেকে বলেন। এখানে আই গেস অ্যাডভান্স কিছু শিখব।
অ্যাডভান্স কি? বেসিক প্রোগ্রামিং থেকে অ্যাডভান্স। মানে আরো ইনডেপথ প্রোগ্রামিং শেখা। আচ্ছা, আপনি কি বলবেন? ওনারটাই আপনি বলেন। বলেন। মোবাইল অ্যাপ্লিকেশন শেখা, ওটা তো আলাদা কোর্স। মোবাইল অ্যাপ্লিকেশনের একটা কোর্সই আছে। আচ্ছা, প্রোগ্রামিং এর টাইটেলে কি বলছো? অবজেক্ট ওরিয়েন্টেড। তার মানে কি প্রোগ্রামিং এর বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন হতে পারে, এই কথা থেকে সেটাই বোঝা যাচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেশন ইজ ওয়ান কাইন্ড অফ ওরিয়েন্টেশন অথবা প্যারাডাইম। এখন এই বিভিন্ন ধরনের প্রোগ্রামিং প্যারাডাইম হ্যাজ সাম প্রোস অ্যান্ড কনস। ওকে, তাহলে এটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ অবজেক্ট। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতে গেলে তাকে অবজেক্ট কি সেটা বুঝতে হবে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে ইন্টিজার এক্স, হোয়াট ইজ ইন্ট অ্যান্ড হোয়াট ইজ এক্স? আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ইন্টিজার এক্স, তাহলে এক্সটা কি? ভেরিয়েবল। তাহলে ইন্ট কি? ফাংশন, অপারেটর। প্লাস মাইনাস হচ্ছে অপারেটর। ইন্ট বেসিক্যালি এক্স কে ডিফাইন করতেছে। তাহলে ইন্ট নিজে কি? টাইপ, ডাটা টাইপ, তাই না? এখন যে ডাটাগুলো সিঙ্গুলার ডাটা তাদেরকে বলা হয় বেসিক ডাটা টাইপ বা প্রিমিটিভ ডাটা টাইপ, যেটা বিল্ট ইন কম্পাইলার আগে থেকেই জানে। So for singular whole number, if the range is less, then it is short. If the range is most use case কে স্যাটিসফাই করে তাহলে ইন্টিজার বলি। আর যদি অনেক বড় হয় নাম্বার, রেঞ্জ অনেক বড়, তাহলে আমরা লং বলি। তাহলে এক্স ওয়াই জি এটা শর্ট হতে পারে, লং হতে পারে, ইন্ট হতে পারে। ইফ এক্স ওয়াই জি রিপ্রেজেন্ট হোল নাম্বার, সিঙ্গুলার ভ্যালু। ফ্র্যাকশন নাম্বারকে আমরা যদি বলি হাই প্রিসিশন আফটার ডেসিমাল পয়েন্ট, ডাবল হতে পারে। স্ট্যান্ডার্ড প্রিসিশন হলে ফ্লোট হতে পারে। তাহলে ফ্লোট, ডাবল এগুলো ফ্র্যাকশনাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, এগেন সিঙ্গুলার ভ্যালু। বুলিয়ান ইয়েস মানে ট্রু ফলস রিপ্রেজেন্ট করে। তাহলে একটা বুলিয়ান ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি আমি। একটা সিঙ্গেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য ক্যারেক্টার একটা টাইপ। তাহলে এই যে ইন্টিজার, শর্ট, লং, ডাবল, ফ্লোট, বুলিয়ান, ক্যারেক্টার, এই যে বিভিন্ন টাইপগুলো আমরা মোর অর লেস জানি, এগুলো হচ্ছে বেসিক ডাটা টাইপ বা প্রিমিটিভস। ওকে, তাহলে এই যে এক্স ওয়াই জি এরা কারা? এরা হচ্ছে এই প্রিমিটিভস ডাটা টাইপের ভেরিয়েবল। ওকে, আচ্ছা। নাও প্রিমিটিভ ডাটা টাইপ ইজ ইউজফুল যখন আমি একটা সিঙ্গুলার ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে চাই, একটা সিঙ্গেল ক্যারেক্টার অথবা একটা সিঙ্গেল ইয়েস নো ভ্যালু অথবা একটা সিঙ্গেল নাম্বার, হোল নাম্বার অথবা ফ্র্যাকশন নাম্বার। বাট ইন রিয়েল ওয়ার্ল্ড, স্পেশালি ইউর অ্যাপ্লিকেশন ডেটা is not singular value. For example, if we say IRAS is an application, right? Okay. Now IRAS, since it is an application, it has application data. Now can you identify some application data for IRAS? বলেন একটা অ্যাপ্লিকেশন ডেটা IRAS এর কি হতে পারে? স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে স্টুডেন্ট ইনফরমেশন ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেটা। কোর্স ইনফরমেশন ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেটা। রেজিস্ট্রেশন বিল ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেটা। আপনার অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেটা। বুক ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেটা। এমপ্লয়ীদের পে স্লিপ ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেটা। স্কলারশিপ অ্যাপ্লিকেশন ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেটা।
because all these data represent data of IRAS and is stored in the database. Now think about an application data, for example, student information. Is it a number? Now student information, is it a number? No. Is it a character? Is it a fraction? What it is? It's not a basic or primitive or singular value. It's a complex collection. Collection of multiple heterogeneous information, micro information. Collectively, they represent student information. তাহলে একটা student information contains your ID, which can be a number, your name, that can be a text, your CGPA can be a fraction. Do you have a scholarship? Yes, no, that can be a Boolean. Your gender can be a text, your blood group can be a text. So তাহলে student information is not a singular value, singular primitive value, rather it's a combination of micro information of different types. Collectively, they represent student information. So your application data are most cases not primitives. So how do you then represent them in memory? To represent any information in memory, you need variable. So if you want to hold a number in memory, you need a variable, x, y, z, whatever. Isn't it? So how do you hold the student information? That is the question. Now come to the next question. What is class? Did you use class? Class use করেছেন? তাহলে ডাটা স্ট্রাকচার কোর্স করলেন কিভাবে? ডাটা স্ট্রাকচার কোর্স পাস করলেন কিভাবে যদি ক্লাস ইউজ না করে থাকেন? ক্লাস ইউজ করেন নাই? কি নাম দিয়েছেন সেটা? হ্যাঁ, ভুলে গেলে হবে? ডাটা স্ট্রাকচার শুড বি ইন ইউর ডিএনএ। নাও আপনি সিএসসি মেজর নিয়েছেন, তাহলে এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। তাহলে আপনি নোট ক্লাস বানিয়েছেন লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্ট করার জন্য, ক্লাস নোট, ক্লাস বাইনারি ট্রি, এগুলো বানান নাই? বানিয়েছেন না বানান নাই? বানিয়েছেন। কে কে বানিয়েছেন দেখি, হাত তুলেন। আচ্ছা, ক্লাস ইউজ করেন নাই কে কে, হাত তুলেন দেখি। যাই হোক, কিন্তু ক্লাস জিনিসটা তো ইউজ করছেন, তাহলে ডাটা স্ট্রাকচার কি আপনি ক্লিয়ার করেন নাই? তো ক্লাস ছাড়া কোড লিখছেন কিভাবে? মিড ফাইনালে লিখছেন কিভাবে? ফাইনালে তো ছিল। তাহলে তো আপনার নিজ দায়িত্বটা শেখা উচিত ছিল, তাই না? যেহেতু আপনার ওটা এফেক্টেড হয়েছে। এনিওয়ে, তাহলে যে নোট যদি একটা ক্লাস ইউজ করেছেন কারা কারা, হাত তোলেন দেখি। ওকে, তাহলে আপনি যেহেতু ইউজ করেছেন, তাহলে আপনি কি ক্লাসের নাম দিয়েছেন? কি কি ক্লাস ব্যবহার করেছেন? তাই যে আপনি করেছেন, আপনার ক্লাসের নাম বলেন। ডাটা স্ট্রাকচার কোর্সে নোট ক্লাস, তাহলে আপনি বললেন যে ক্লাস নোট সেকেন্ড ব্র্যাকেট শুরু, ভেতরে ক্লাসের ডাটাগুলো দিলেন বা ফাংশন টাংশন দিয়ে ক্লাসটা ক্লোজ করে দিলেন। তাহলে নোট বিকামস এ টাইপ। নাও ইউর ক্লাস বিকামস a complex user defined type. Now we have the freedom to define the type the way you want. How many sub data will be there, you can decide, and their individual type, and keep them inside the class. Now the class itself becomes a type. তাহলে আমি যদি বলি এই ল্যাপটপ ইজ এ টাইপ, তাহলে এই ল্যাপটপটা একটা ভেরিয়েবল। আমি যদি বলি মাউস ইজ এ টাইপ, মাউস কি একটা নাম্বার না মাউস কি একটা টেক্সট?
তাহলে মাউস একটা কমপ্লেক্স সেট অফ ইনফরমেশন। তাহলে আমি যদি বলি মাউস একটা ক্লাস এবং এটা তাহলে একটা মাউস ভেরিয়েবল, দিস ইজ অ্যানাদার মাউস ভেরিয়েবল। এবং এই ক্লাসের ভেরিয়েবলকে আমরা বলি অবজেক্ট, বিকজ in real world objects are not primitives. Real world objects are represented by collection of different information. তাহলে এই মাউসটা যদি একটা ক্লাস হয়, এটার ডাটা কি হবে? এটা ডাটা কি একটা নাম্বার হবে? হতে পারে এটা সিরিয়াল নাম্বার, বাট দ্যাটস নট দ্য অনলি ইনফরমেশন। এটা কালার কি? হোয়াইট। এইটা ব্লুটুথ এনেবল কি না, তাহলে হ্যাজ ব্লুটুথ একটা ভেরিয়েবল হতে পারে, যেটা টাইপ হতে পারে বুলিয়ান। এটার প্রাইস একটা একটা ডাটা হতে পারে, যেটা হতে পারে ফ্লোট। এটার ব্র্যান্ড নেম একটা বা ম্যানুফ্যাকচারার নেম একটা ডাটা হতে পারে, যেটা হতে পারে স্ট্রিং। তাহলে এরকম ম্যানুফ্যাকচারার নেম, এটা ব্লুটুথ আছে কিনা, এটা প্রাইস কত, ইত্যাদি ইত্যাদি এরকম কিছু ইনফরমেশন মিলে এটা একটা মাউস ভেরিয়েবল। সো মাউস ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল আর নোন অ্যাজ অবজেক্ট। এই ক্লাসের ভেরিয়েবলকে, প্রিমিটিভ ভেরিয়েবলকে আমরা ভেরিয়েবলই বলি। তা আমি এখন একটা ইন্টিজার ডিক্লেয়ার করলে আমি এটাকে ভেরিয়েবলই বলি, এক্স ইজ এ ভেরিয়েবল। কিন্তু আমি যখন একটা ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, আমি আর ওটাকে ভেরিয়েবল না বলে আমি বলবো ইট ইজ অ্যান অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বোঝা যাচ্ছে? এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড, এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নন ক্লাস প্রোগ্রামিং এর থেকে ডিফারেন্ট। যেমন when you have written hello world program in Python, there was no class. একটা নাম্বার প্রাইম নাম্বার কিনা চেক করার জন্য একটা ফাংশন লিখলেই হয়ে যায়, কোনো ক্লাসের দরকার পড়ে না। তাহলে দ্যাটস নন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কিন্তু আমরা যখনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে যাব, ডেফিনেটলি আমাদের ক্লাস লাগবে, বিকজ অবজেক্টস আর ক্লাস ভেরিয়েবলস। তাহলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টালস গুলো আছে সেগুলো শেখা, কিন্তু সেটা শেখাটাই এই কোর্সের অবজেক্টিভ। বলতে পারেন যে এটা বিগিনিং অফ দ্য পার্ট অফ দ্য অবজেক্টিভ, বাট ইটস নট দ্য হোল পিকচার। দ্য হোল পিকচার হলো যে অ্যাপ্লাই দোজ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট টু বিল্ড অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে আপনাকে এই কোর্সের অবজেক্টিভ হলো যে একটা অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা to solve to address a real world problem. Okay, so object oriented programming এর যে strength, that's হচ্ছে application software development. কিন্তু আপনি যদি সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করতে চান, ডিভাইস ড্রাইভার লিখতে চান, in that case application object oriented paradigm is not suitable for that. তাহলে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অ্যাডভান্টেজটা আছে। তাহলে আমরা যাতে এটা টেস্ট করতে পারি, নট অনলি টু লার্ন দ্য কনসেপ্ট বাট অলসো অ্যাপ্লাই ইট অ্যান্ড বিল্ড এ প্রোটোটাইপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু অ্যাড্রেস এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস কোর্স। বোঝা গেল? এনি কোশ্চেন? জি, করে ফেলেন। কথা নাই কেন? কোশ্চেন থাকার কথা তো আপনাদের। ওকে, নাও হাউ উইল উই প্রসিড? তাহলে আপনাকে এই কোর্সটাতে এই প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইটস নট লাইক 5 মার্ক অ্যাসাইনমেন্ট, ইটস অ্যাকচুয়ালি 30% of your grade, the project. And again, it's not individual project, it's a group project. Group project
but you will be assessed individually based on your contribution in the project. তখন একই গ্রুপে থেকে আপনি 30-এ 30ও পেতে পারেন, আবার আপনি 10ও পেতে পারেন, 5ও পেতে পারেন, 0ও পেতে পারেন। তাহলে আপনাকে আপনার পার্টটা কন্ট্রিবিউট করতে হবে, এবং এটা র্যান্ডমলি হ্যাফাজার্ডলি করলে হবে না, যেহেতু এটা একটা গ্রুপ প্রজেক্ট। একই প্রজেক্টের বিভিন্ন অংশ নিয়ে এক একজন কাজ করবেন, সো আপনাদের নিজেদের মধ্যে একটা ক্লোজ কোঅর্ডিনেশন থাকতে হবে। তাহলে আপনারা যেটা করবেন এখন, এই 4 জনে মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায় ফেলবেন ফর দিস কোর্স প্রজেক্ট, সো দ্যাট আপনাদের কমিউনিকেশনটা অনেক স্ট্রিমলাইন হবে। মানে মেইন হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসতে থাকে, অনেক ইগনোর হয়ে যায়, কিন্তু যদি এই কোর্সের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ 4 জনের জন্য থাকে, তাহলে আপনাদের প্রজেক্ট কমিউনিকেশনটা খুব ভালো হবে। ঠিক আছে, তো এটা করে ফেলবেন। এখন এই কোর্সে আপনাদের কোর্স আউটলাইনটা যদি দেখি, এটা একটা পেপারলেস কোর্স, meaning you don't need to deliver anything on paper. All the deliverables will be soft copy. All the exams will be soft version. So quiz 10%, 3টা কুইজ হবে গুগল ফর্ম। Each quiz will have 10 questions. বেস্ট 2 কাউন্ট করা হবে। তার মানে আপনার যে 2টা কুইজে বেটার মার্ক থাকবে, সেই 2টা কুইজের অ্যাভারেজটাই হচ্ছে আপনার কুইজের মার্ক। সো ইফ ইউ মিস এনি কুইজ, তাহলে ওইটাই আপনার সবচেয়ে খারাপ ধরে নিতে হবে। তাহলে এটা গেল কুইজ। আপনার প্রজেক্টে 30 মার্কস, গ্রুপ প্রজেক্ট, বাট ইউ উইল বি ইভ্যালুয়েটেড ইন্ডিভিজুয়ালি বেসড অন ইউর ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। কত গেল টোটাল? 40। মিড টার্মে 20% অফ ইউর গ্রেড। পরীক্ষা 100তেই হবে, কিন্তু আমি পার্সেন্ট বলছি, রেশিও বলছি। এখন এই মিড টার্মে আপনি কি করবেন না? পাইথনে যদি আপনাকে বলা হয় যে রাইট এ পাইথন প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ প্রাইম অর নট, হোয়াট উইল ইউ ডু? আপনার আইডি কি হবে? কোন আইডি ব্যবহার করেছেন? ভিএস কোড, পাইটর্চ, কি পাইচার্ম, ওকে। তাহলে ওখানে কি করতে হয় প্রথমে কোড লেখার আগে? ভিএস কোডে কি করতে হয়? কোথায় বানান? একটা প্রজেক্ট ক্রিয়েট হয় না? একটা প্রজেক্ট ক্রিয়েট হয় না? তাহলে আপনার আইডিতে কিন্তু একটা ইভেন হ্যালো ওয়ার্ল্ড কোড লিখলেও একটা প্রজেক্ট তৈরি হয়, সেই প্রজেক্টে আপনার .py ফাইলটা থাকবে। তাহলে আমাদেরও একটা জাভা প্রজেক্ট এখানে তৈরি হবে। এখন জাভার বিভিন্ন ধরনের প্রজেক্ট হতে পারে। আমরা যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছি, এটা হচ্ছে একটা এফএক্সএমএল অ্যাপ্লিকেশন। তাহলে মিড টার্মে আপনাকে একটা মিনি প্রজেক্ট করতে দেওয়া হবে জাভাতে, বেসড অন দ্য টপিক সো ফার কভার্ড টিল দ্যাট পয়েন্ট। আপনি সেই প্রজেক্টটা করবেন, করলে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি হবে, সেই প্রজেক্ট ফোল্ডারটা আপনি জিপ করে আপলোড করবেন। দ্যাট ইজ ইউর মিড টার্ম সাবমিশন, নো হার্ড কপি। ওকে, তাহলে প্রিসি বেসড সলিউশন টু এ গিভেন প্রবলেম। তাহলে আপনার যে ইন্টেলিজে আমাদের আইডি, তাহলে ইন্টেলিজে প্রজেক্ট যেটা তৈরি হবে, আপনি খাতায় কোড লিখতেন ডাটা স্ট্রাকচার, এখানে আপনি কম্পিউটারে লিখবেন, ল্যাপটপে। লেখার পরে টেস্ট ফেস্ট করার পরে যদি রান করে, রান না করলে এরর থাকবে, যাই হোক যেটাই ঘটুক, প্রজেক্ট ফোল্ডার তো তৈরি হবে, ওটাকে আপনি জিপ করে আপলোড করবেন। দ্যাট ইজ ইউর মিড টার্ম সাবমিশন। ওকে, কত গেল? 60। তাহলে বাকি 40 হচ্ছে আপনার ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামে কি করতে হবে? ফাইনাল এক্সামেও আপনাকে একটা ইন্টেলিজে প্রজেক্ট করতে হবে,
মিডেও ইন্টেলিজেন্ট প্রজেক্ট আপনি করেছেন, বাট মিডের প্রজেক্টটা পুরাটাই 100 মার্ক। তাইলে আপনার ওই প্রজেক্টটা যে আপনি যে কোডিংটা করলেন সেটা সরাসরি 20%-এ কনভার্ট হয়ে গেল। কিন্তু এখানে 100 মার্কের মধ্যে আপনার কোডিং পার্ট হচ্ছে 70, আর বাকি 30 হচ্ছে আপনাকে একটা ক্লাস ডায়াগ্রাম বানাতে হবে। তাহলে ক্লাস ডায়াগ্রাম আধা ঘন্টা, তারপর আপনি কোডিং করবেন 1 ঘন্টা করে, এই দুইটা আপনি আপলোড করবেন। এটা হচ্ছে আপনার ফাইনাল। ওকে, এনি কোশ্চেন সো ফার? বুঝবার কথাও না, তো দ্যাটস ওয়াই আই এম সেইং ইজ দেয়ার এনি কোশ্চেন? আচ্ছা, ক্লাস ডায়াগ্রামটা আপনি বুঝতে পারবেন যখন আপনার প্রজেক্ট নিয়ে আরেকটু কথা বলবো তখন। এখন আপনাকে কিছু ইম্পর্টেন্ট ডেট মনে রাখতে হবে। তার আগে আমরা একটু প্রজেক্টের মাইলস্টোনগুলো বুঝে নেই যে এই প্রজেক্টটা আপনি কিভাবে করবেন। আপনার টপিক কি? পেপার মিল। না, আপনারা 4 জন লেটস এ টাইগার আইটিকে রিপ্রেজেন্ট করেন, অথবা দোহাটেক, সাউথ একটা সফটওয়্যার কোম্পানি। তাহলে আপনাদের ডোমেন নলেজ কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট। আপনারা কি পেপার মিল এক্সপার্ট? তা আপনি কি কালকে থেকে পেপার মিলের জন্য কোড লেখা শুরু করবেন? তাহলে কি করবেন? ইউ গট দ্য কন্ট্রাক্ট ফ্রম কর্ণফুলী পেপার মিল বা বসুন্ধরা পেপার মিল। এখন বসুন্ধরা পেপার মিল বা কর্ণফুলী পেপার মিল বা হাক্কানি পেপার মিলের জন্য একটা অ্যাপ বানাতে বলা হলো, কন্ট্রাক্ট দেওয়া হলো আপনার কোম্পানিকে, আপনারা হচ্ছেন টিম, ডেভেলপমেন্ট টিম। হোয়াট উইল ইউ ডু ফ্রম টুমোরো? উইল ইউ রাইট কোড? উইল ইউ ডিজাইন দ্য ইউজার ইন্টারফেস? কি করবেন? কি রিসার্চ করবেন? মানে কি, কিসের জন্য করবেন রিসার্চটা? ফর হোয়াট? কে চাচ্ছে? ক্লায়েন্ট। তাইলে আপনাকে ক্লায়েন্টের সাথে বসে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। ইউ নিড টু নো দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। ইউ ডোন্ট নো অল বিজনেস। তাহলে একটা হসপিটাল কিভাবে চলে, একটা এয়ারলাইন্স কিভাবে চলে, একটা ব্যাংক কিভাবে চলে, একটা ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে চলে, একটা ফুড কোর্ট কিভাবে ম্যানেজ করতে হয়, ইউ ডোন্ট নো। তাইলে আপনি যদি না জানেন বিজনেসটা, হাউ উইল ইউ বিল্ড দ্য অ্যাপ? তাহলে ভেরি ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু নো দ্য রিকোয়ারমেন্টস of this application. How will you know that? By conducting standard procedure to perform requirement analysis. Now industry তো অনেক methodology আছে to perform requirement analysis. তা আপনাকেও একটা process follow করতে হবে to complete the requirement analysis, to know the requirements of the software. And then only you can proceed from there. That is the very first thing you have to do. Now এখানে ক্লায়েন্টের সাথে 1-to-1 মিটিং, ইন্টারভিউস, সার্ভে, যত ধরনের স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা বলা, কারেন্ট সিস্টেম স্টাডি করা আপনার ক্লায়েন্টের, সেটা ম্যানুয়াল হোক বা অটোমেটেড হোক, যেটাই হোক, তাদের কোনো অর্গানাইজেশনাল রুলস রেগুলেশনস প্রিরিকুইজিট আছে কিনা সেগুলো জানা, এবং ইন্ডাস্ট্রিতে বেস্ট প্র্যাকটিস কি হয় সেগুলো রিসার্চ করা। সব মিলিয়ে আপনাকে আগে রিকোয়ারমেন্ট বুঝতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট যে বুঝলেন, এরপরে কি করবেন? তাহলে আমি আপনার ক্লায়েন্ট আইইউবি, আপনাকে আইরাস এর মতো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে দেওয়া হয়েছে। তা আপনাকে, আপনি 2 মাস 3 মাস আইইউবিতে আসা যাওয়া করছেন, ডাটা কালেক্ট করছেন, আইইউবির যত ম্যানুয়ালস আছে, যত ধরনের গাইডলাইন আছে এগুলো পড়ছেন, আইইবি বিভিন্ন ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে সেগুলো স্টাডি করছেন, তাদের সাথে কথা বলছেন, ম্যানুয়ালি হইলে সেটা ম্যানুয়াল প্রসেসটা আপনি জানছেন।
ইত্যাদি সব কিছু কালেক্ট করার পরে আপনাকে বলা হলো আপনারা কি আমাদের রিকোয়ারমেন্ট বুঝতে পেরেছেন? তা আপনারা বললেন হ্যাঁ আমরা বুঝে গেছি। এখন কি করবেন? কিসের ডিজাইন বলতে কি বোঝাতে চাচ্ছেন? অ্যাপ্লিকেশন কেমন হবে বলতে কি বোঝাতে চাচ্ছেন? দেখতে কেমন হবে? তাহলে ইউআই ডিজাইন শব্দটা আপনি আনলেন। ইউআই ডিজাইন হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডিজাইন করা, তাই না? কিন্তু ইউআই ডিজাইন করতে হলে আপনাকে আগে সিস্টেম ডিজাইন করতে হবে। ইউআই ডিজাইন আরো পরে। তাইলে আপনার সিস্টেম ডিজাইন comes with many different type of design. Some of them are structural design, some of them are behavioral design. সিস্টেম কিভাবে বিহেভ করবে এইটারও বিভিন্ন ধরনের ডিজাইন হয়, আর সিস্টেমটার স্ট্রাকচার কি হবে এইটারও বিভিন্ন ধরনের ডিজাইন হয়। তাহলে এরকম 2 ডজনের মতো ডিজাইন আছে যেগুলো রিয়েল ডেভেলপমেন্টে এই ডিজাইনগুলো করা হয়। এখন এই ডিজাইনগুলো কি মাথায় থাকে না, সেটা তো একটা প্রেজেন্টেবল ফর্ম লাগে। তার মানে এই ডিজাইনগুলোকে ডায়াগ্রামে কনভার্ট করা হয়। ঠিক আছে, এই সিস্টেম ডিজাইন ডায়াগ্রামসগুলো রিপ্রেজেন্ট করার জন্য ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, ইউএমএল। সো উই কল ইট ইউএমএল ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রাম ইজ ওয়ান অফ দ্য স্ট্রাকচারাল ডায়াগ্রাম, যেটা আপনার সিস্টেম ডিজাইনের একটা অ্যাসপেক্টকে রিপ্রেজেন্ট করে। সো নাও ইউ নো হোয়াট ইজ ক্লাস ডায়াগ্রাম। You also know what is class. তাহলে এখন আপনাকে যদি বলি ক্লাস থাকলেই না ক্লাস ডায়াগ্রাম হবে, তাহলে if IDAS is your project, what can be the application data for IDAS? Student information, faculty information, course information, grade information, book information, bill information, payroll information, supplier information, order information, vehicle information. তাহলে এরকম আপনি 50টা অ্যাপ্লিকেশন ডাটা আইডেন্টিফাই করলেন, 50টা ক্লাস। এই ক্লাসগুলো একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, একটা ক্লাস কিভাবে আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, এবং এই ক্লাসগুলোর মধ্যে রিলেশনশিপ কি, এগুলো আপনাকে অ্যাজ এ স্ট্রাকচারাল ডিজাইন ক্লাস ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে। সো দ্যাট ইজ ইউর মাইলস্টোন 2। তা এখন প্রশ্ন হলো যে ক্লাস ডায়াগ্রাম দেখাতে হলে তো ক্লাস আইডেন্টিফাই করতে হবে। হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য ক্লাস? আপনি জানলেন কিভাবে যে বিল একটা ক্লাস হবে? আপনি জানলেন কিভাবে যে অর্ডার একটা ক্লাস হবে? আপনি জানলেন কিভাবে যে কম্পিউটার একটা ক্লাস হবে, বুক একটা ক্লাস? আপনি কিভাবে জানলেন এটা? হাউ? কোত্থেকে জানলেন? আপনার যে 25-30টা অ্যাপ্লিকেশন ডাটা ধরনের 25-30 ধরনের অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করার জন্য 25-30টা ক্লাস আইডেন্টিফাই করলেন, আপনি কোত্থেকে আইডেন্টিফাই করলেন? হাওয়া থেকে আইডেন্টিফাই করলেন? তাহলে যাই থাকুক, কিন্তু ক্লাসটা যে এই বুক নামে যে একটা ক্লাস লাগবে এই অ্যাপ্লিকেশন, এটা আপনি জানলেন কোত্থেকে? হ্যাঁ, কোন ডেটা? ওই যে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছেন ওখান থেকে। তাহলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার পরে আপনাকে একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করতে হবে, সিআরএ রিপোর্ট। আমাদের এই কোর্সে আমরা বলছি সিআরএ রিপোর্ট, কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট। ইন্ডাস্ট্রিতে এটাকে বলে ফাংশনাল স্পেসিফিকেশন অফ ইউর অ্যাপ্লিকেশন। ফাংশনাল স্পেসিফিকেশন, কি ফাংশনালিটি থাকবে, ওকে, সেটা ডিটেলস। তো এখন এই সিআরএ রিপোর্টের যে ডিটেলস, এইটাকে অ্যানালাইসিস করলেই আপনি ক্লাসগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এবং ক্লাসগুলো যখন আইডেন্টিফাই হয়ে গেল, এই ক্লাসগুলো কিভাবে স্ট্রাকচারালি বিহেভ করবে, ডিপেন্ড করবে একটা আরেকটার উপর,
একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড থাকবে, এগুলোই আপনি ইউএমএল ক্লাস ডায়াগ্রামে দেখাবেন। নাও একটা রিয়েল ডেভেলপমেন্ট সিনারিওতে অনেক ধরনের ডায়াগ্রাম থাকবে অ্যাজ পার্ট অফ সিস্টেম ডিজাইন, বাট দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস কোর্স। কাজে এই কোর্সে আমরা শুধু ক্লাস ডায়াগ্রাম নিয়েই সন্তুষ্ট থাকবো যে এইটাই আমার সিস্টেম ডিজাইন, এখান থেকে আমি পরের স্টেপে যাব, কারণ আর কোনো ধরনের ডিজাইন ডায়াগ্রাম আমরা অ্যাফোর্ড করতে পারবো না এই কোর্সের জন্য। তার যে ব্যাকগ্রাউন্ড নলেজ সেটাও আমাদের থাকবে না। তাহলে আমরা শুধুমাত্র ক্লাস ডায়াগ্রাম বানালাম। এখন কি করবেন? এখন আপনি যেটা বলেছিলেন যে ইউজার ইন্টারফেস কি হবে, তাহলে ইউজার ইন্টারফেস তৈরি করবেন বেসড অন আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট অ্যান্ড দ্য ক্লাস ডায়াগ্রাম। এই দুটাকে ইউজ করে আপনি ইউজার ইন্টারফেস তৈরি করবেন। তারপর আপনি কোডিং পার্টে গিয়ে যেখানে যা কোড লেখার সেটা লিখবেন, অ্যান্ড দেন ইভেনচুয়ালি আপনার প্রজেক্টটা তৈরি হবে। এবং এখানে চারজনে মিলে অ্যাজ এ টিম কাজ করতে হবে। তাহলে এই ক্লাস ডায়াগ্রামটা একটা কম্প্রিহেন্সিভ ক্লাস ডায়াগ্রাম হবে, যেটা ফুল প্রজেক্টের জন্য হবে। তাহলে আপনি ফুল প্রজেক্টের জন্য অলরেডি একটা ক্লাস ডায়াগ্রাম বানিয়েছেন। তাহলে আসলে আপনি ক্লাস ডায়াগ্রাম বানাতে পারেন কিনা, একটা মিনি ক্লাস ডায়াগ্রাম ফাইনালের দিন বসে বানাবেন ফর এ সেপারেট মিনি প্রবলেম। তো ওইটা আপনি হাতে ড্র করবেন, সফটওয়্যার দিয়ে করবেন প্রজেক্টের জন্য। পরীক্ষার হলে সফটওয়্যার দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, হাতে করে ফেলবেন। একটা শিট দেওয়া হবে, দ্যাট ইজ দ্য অনলি হার্ড কপি ইন দিস কোর্স। বাট এগেন ওটা আপনি যখন করে ফেলবেন ওটাকে আমরা স্ক্যান করে সফট কপি বানাই ফেলবো। তাহলে আমাদের এই কোর্স বেসিক্যালি উইল বি এ পেপারলেস কোর্স। এনি কোশ্চেন? এদিকে আচ্ছা, এখন এই প্রজেক্ট কি করতে হবে? আমরা তো বলে দিলাম 30 মার্ক, কিন্তু এই 30 মার্ক আসলে কিভাবে পাবেন? তাহলে আপনি যদি ল্যাবের কোর্স আউটলাইনে যান, এখানে 30 মার্কের ব্রেকডাউন দেখানো আছে। তাহলে প্রথমটা কি বলা হচ্ছে পড়েন। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট সাবমিট করতে হবে। এখন এই রিপোর্টটা কেন ইম্পর্টেন্ট? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে তো হবেই, কিন্তু করে সেটা মনে মনে রেখে দিলে তো হবে না, এটাকে একটা রিপোর্টে বানাতে হবে। কেন? কারণ অফেন টাইমস when client convey their requirements, you are the receiving part from your client. আপনার ইন্টারপ্রিটেশন ডিফার করতে পারে, সেটা ক্লায়েন্ট বুঝতেও পারবে না। কিন্তু আপনি যখন এই পুরো রিকোয়ারমেন্ট ডাটা কালেকশন করে সেটাকে একটা রিপোর্টে স্ট্রাকচারালি তৈরি করে ক্লায়েন্টকে দিবেন রিভিউ করার জন্য, অ্যান্ড ক্লায়েন্ট যখন এটা পড়বে তখন কিন্তু ক্লায়েন্টের চোখে এটা চলে আসবে যে তারা আপনাকে কনভে করেছে কিন্তু আপনি এখানে সেটা বলেন নাই, কিংবা সেটাকে ভুলভাবে ইন্টারপ্রেট করা হয়েছে, কিংবা তারা যখন পড়বে তারা নিজেরাই ডিসকভার করে আছে এই কথাটা তো বলা হয় নাই ওনাদের। That is why it is very important that your report should go to the client and get client's approval. কাজে এই রিপোর্ট কখনো একটা সাইকেলে কমপ্লিট হয় না, এটা মাল্টিপল সাইকেলে যায়, রিফাইন হয়, and eventually both party agrees. তাহলে এটা আপনি যখন করে ফেলবেন আপনার প্রজেক্টের 3%, 30 মার্কের মধ্যে 3 মার্ক এখান থেকে আসবে। এটাকে ইউজ করে আপনি ক্লাস ডায়াগ্রাম বানাবেন 4 মার্ক। তারপরে আপনি ইউজার ইন্টারফেস তৈরি করবেন 3 মার্ক। তারপরে গিয়ে আপনি কোডিং করবেন 6 মার্ক। আর ডিগ্রি অফ কমপ্লায়েন্সের জন্য 4 মার্ক। তাহলে এই পর্যন্ত কত হলো? তাহলে এই 20 মার্ক বোঝা গেছে কিভাবে আসবে? এনি কোশ্চেন? কোনটাতে কত মার্ক? তাহলে এটা ইমপ্লিমেন্টেশন মানে কোডিং, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন, এটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস।
আর এটা হচ্ছে ডিগ্রি অফ কমপ্লায়েন্স। এগুলো বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বলেন ডিগ্রি অফ কমপ্লায়েন্স মানে কি? ওখানে তো 4 মার্ক, কি বুঝছেন? এই বললেন বুঝতে পারছেন, বলেন। কি এটার মানে? এটা কি না, এই 4 মার্কটা আপনাকে কিসের জন্য, আপনি এটা তো বোঝা যাচ্ছে এই 3 মার্ক কিসের জন্য দেওয়া হবে? ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য। এই 4 মার্ক কিসের জন্য দেওয়া হবে? এটা তো কেউ প্রশ্ন করলেন না। তো আপনি আমাকে প্রশ্নটা এখন আমি বলাতে করছেন, কিন্তু তখন যখন বললাম সব বুঝতে পেরেছেন কিনা, তখন তো বললেন হ্যাঁ বুঝতে পেরেছি। ডিগ্রি অফ কমপ্লায়েন্স হলো যে আপনি যদি রিকোয়ারমেন্ট অ্যানালিসিস না করেন তাহলে কি ক্লাস ডায়াগ্রাম বানাতে পারবেন? আর এই দুটো যদি না থাকে আপনি কি ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারবেন? না। তার মানে এটার উপর বেস করে এইটা তৈরি হবে, আর এই দুটাকে ইউজ করে এটা তৈরি হবে, এবং এদের উপর বেস করে এই ক্লাস ডায়াগ্রাম থেকে আপনি জানেন ক্লাসগুলো কি, ইউজার ইন্টারফেস কি হয়েছে, অ্যাকর্ডিংলি কোডিংটা সেইভাবে আসবে। তাহলে এই সিকোয়েন্সটা ফলো হচ্ছে, অথবা আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে বলছেন একরকম, ক্লাস ডায়াগ্রামে গিয়ে ক্লাস দেখা যাচ্ছে আরেক রকম, বা ক্লাস ডায়াগ্রামে বলছেন এই 20টা ক্লাস, কিন্তু ইমপ্লিমেন্টেশনে ওই ক্লাসগুলোর কোনো হদিস নাই। তার মানে আপনাকে একটা কিছু দিতে হবে, তাই আপনি দিচ্ছেন। তার মানে আপনার ডিগ্রি অফ কমপ্লায়েন্স এখানে লেস বা নাই, তখন আপনি এখানে মার্ক লুজ করবেন। তার মানে আপনার একটা বিল্ডিং ব্লককে ইউজ করে, মানে প্রথমে পাইলিং করতে হবে। পাইলিং না করলে আমি ফাউন্ডেশন করতে পারবো না। এখন পাইলিং না করেই আপনি ফাউন্ডেশন করে ফেলছেন, তাহলে আপনার ডিগ্রি অফ কমপ্লায়েন্স হয় নাই বা কম হয়েছে। তাহলে আপনাকে পাইলিং করছেন, সেই পাইলিং এর উপর ভিত্তি করে কি ধরনের পাইলিং, কি ধরনের সয়েল, তার উপর বেস করে কি ধরনের ফাউন্ডেশন হবে, সেটা যদি করেন তাহলে দেয়ার ইজ এ ডিগ্রি অফ রিলেভেন্স, হাই রিলেভেন্স অফ ফাউন্ডেশন অন ইউর পাইলিং, and based on the foundation and piling, now you are building the structural frame of your building that has a high degree of relevance. কিন্তু সেটা যদি না থাকে, তার মানে আপনার আগের গুলোতে আপনি মনোযোগ দেন নাই, কাজ করেন নাই, এখন একটা দিতে হবে, দিলেন। সেরকম হলে আপনার এই ডিগ্রি অফ রিলেভেন্সে আপনি এখানে আপনার ইস্যু তৈরি হবে। ওকে, তাহলে এই হচ্ছে প্রজেক্টের কত মার্ক? কিন্তু আমরা বলেছি প্রজেক্টে 30 মার্ক, তাহলে বাকি 10 মার্ক হলো প্রজেক্টের একটা ভাইবা হবে এবং প্রজেক্টের একটা রিয়েল টাইম লাইভ মডিফিকেশন হবে। তাহলে এই হচ্ছে আপনার বাকি 10 কোশ্চেন। বলেন, বাংলা করেন, লাইভ মডিফিকেশন মানে কি এটা ভুলে যান। এমনি যদি বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই লাইভ মডিফিকেশন, হ্যাঁ এই তো বুঝতে পেরেছেন। তাহলে আপনি যখন প্রজেক্টটা সাবমিট করে দিবেন, অর্থাৎ আপনার 20 মার্ক আপনি রেডি করে ফেলছেন, সাবমিট করে দিলেন, যেদিন সাবমিশন হয়ে যাবে ডেডলাইন, ওই দিনই আপনাকে একটা সেলফ অ্যাসেসমেন্ট গুগল ফর্ম দেওয়া হবে। ওখানে আপনি বলবেন যে এই সাবমিটেড গ্রুপ প্রজেক্টে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মেম্বার আমার কন্ট্রিবিউশন হচ্ছে এই ABCD। এখন উনি বলতেছে আমি আমার প্রজেক্টে এমন কিছু করছি যেখানে আমি আমার অ্যাপ্লিকেশন ডাটা দিয়ে চার্ট জেনারেট করতে পারি। আবার আপনি বললেন যে না আমি চার্ট করি নাই, আমি আমার অ্যাপ্লিকেশন ডাটাকে প্রসেস করে টেবিলে দেখাই, এইটা আমি পারি। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট ফর্মে আপনি এগুলো বলবেন যে আপনি কতটুকু কি পারেন না পারেন। আপনার অ্যাপ্লিকেশন ডেটা স্টোর করতে হয়,
আদারওয়াইজ এটা যদি র্যামে থাকে, শাটডাউন দিলেই তো অ্যাপ্লিকেশন ডাটা শেষ। ইট হ্যাজ টু বি প্রিজার্ভ। তাহলে এটার জন্য ডাটাবেস লাগবে, আর ডাটাবেস কোর্সটা এই কোর্সের পরে করা হয়। তাহলে আপনি যেহেতু ডাটাবেস করতে পারতেছেন না, তাহলে অল্টারনেট হিসাবে আপনার বাইনারি ফাইলে রাখতে হবে। আপনার অ্যাপ্লিকেশন ডাটা হচ্ছে ক্লাসের অবজেক্ট, তাহলে অবজেক্টগুলোকে বাইনারি ফাইলে রাখতে হবে। তাহলে বাইনারি ফাইলে কিভাবে অবজেক্ট রাইট করতে হয়, সেখান থেকে রিচ করতে হয়, প্রসেস করতে হয়, ফিল্টার করতে হয়, এগুলো আপনার ইউজ করতে হবে আপনি যদি ফাইল অপারেশনস করে থাকেন। তো সেলফ অ্যাসেসমেন্ট ফর্মে বললেন আমি এগুলো করছি। ভাইবার দিন যখন আপনি মডিফিকেশন দিতে হবে, আপনার সেলফ অ্যাসেসমেন্ট ফর্মে আপনি বলছেন যে আমি ফাইল অপারেশন পারি, কিন্তু আপনি মডিফিকেশনের সময় আপনাকে বলা হলো তাহলে আমাকে এরকম একটা ডাটা একটা ফাইলে রাইট করে দেখান তো। সেখানে আপনি কোড লিখতে গিয়ে যে বেসিক ফাইল অপারেশন যে বেসিক কনসেপ্ট সেটাই আপনার নাই। কিংবা আপনি সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম বলছেন আমি টেবিল ইউজ করছি বা চার্ট ইউজ করছি, কিন্তু চার্ট টেবিল কিভাবে জেনারেট করতে হয় আপনার মডিফিকেশনে সেটা আপনি বলতে পারতেছেন না, দেখাতে পারতেছেন না। কোড লেখা তো আরো পরের ব্যাপার। তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো যে আপনি যেটা সাবমিট করছেন সেটা আসলে আপনি করেন নাই। এখন আমাদের এখানে প্লেজারিজমের ক্ষেত্রে জিরো টলারেন্স। এখন আপনি খুব এফোর্ট দিয়ে প্রজেক্টটা করলেন, করে আপনি এই 20-এর মধ্যে পেলেন ধরেন 15, আর আমি কিছুই করি নাই, কিন্তু সামহাও কেউ আমাকে করে দিয়েছে, কোনো বন্ধু বা টাকা দিয়ে কারো কাছ থেকে করাই নিয়ে আসছি। আমার কন্টেন্টের কোয়ালিটি ভালো আপনার থেকে, কারণ আমারটা কেউ প্রফেশনালি করে দিছে। তা আমি পেয়ে গেলাম 20-এ 19, আপনি পেলেন 15। বাট এফোর্টটা কে দিয়েছে? ইউ, নট মি। তাহলে আপনি 15 পেলেন, আমি 19 পেলাম, ইট ইজ আনফেয়ার। তাহলে এটা তো হতে পারে না। তাহলে আপনি যে 15 পাওয়ার মতো কাজ করেছেন, এই 20-এ 15 পাওয়ার মতো কাজ করেছেন, তার প্রমাণ আপনাকে এই 10 মার্কে দিতে হবে। এখন আপনি এখানে যদি বোঝাতে পারেন যে আপনি আসলে কিছু করেন নাই, কিন্তু এইখানে আপনার যে কন্টেন্ট তাতে 20-এ আপনার 20 পাওয়ার মতো, তাহলে কি দাঁড়ালো কনক্লুশন? হ্যাঁ, তাহলে এটার পরিণতি কি হবে? কিসে জিরো? না, 20-এ আপনি জিরো পাবেন না। যেটা একটু আগে বললাম যে এটা অফিসিয়াল পলিসি, এই কোর্সে কোঅর্ডিনেটেড পলিসি, এটা ইন্ডিভিজুয়ালি আমার কোনো ব্যাপার না, এটা কোঅর্ডিনেটেড পলিসি। যে প্লেজারিজম ইন এনি ফর্ম ইজ জিরো টলারেন্স। তার মানে এখানে বাইনারি গ্রেড, হয় আপনার আর্ন গ্রেড অথবা ফেল, নো ইন বিটুইন। যে ওইটুকুতে জিরো দিয়ে দেন স্যার, বাকিতে আমার যা গ্রেড আসে দেন, এইসব হবে না। আপনি প্লেজারিজম যে কোনো লেভেলেই, যে কোনো এক্সামের যে কোনো কম্পোনেন্টে, যে কোনো এলিমেন্টে যদি প্লেজারিজম ডিটেক্টেড হয়, আপনি কোর্সে ফেল করবেন। আচ্ছা, এখন এরকম দু একজন আমরা পাই বলে শেয়ার করছি আর কি, যে আমার তো আসলে প্রিপারেশন নাই, এমনিও ফেল, উইথড্রর টাইমও চলে গেছে, অমনিও ফেল, চান্স নেই স্যার, ধরতে পারলে ধরবে, না পারলে নাই। কিন্তু আপনি ধরা পড়লেন। আচ্ছা, এমনিও তো ফেল করতাম, ডাব্লিউ যেহেতু আমার সময় নাই, ধরা পড়ে গেছি, ফেলই তো দিবে, রিটেক তো করাই লাগবে। কিন্তু প্রবলেমটা হলো যে আপনি যদি নর্মালি ফেল করতেন, অথবা বেস্ট হচ্ছে উইথড্র করে ফেলা, যদি মনে করেন যে। কিন্তু বিলিভ মি, এই কোর্সটা খুব সহজ একটা কোর্স। যারা এ পায় তাদের সাথে কথা বললে তারা বলবে যে এটা খুব সহজ একটা কোর্স। এখানে রেগুলারিটি মেনটেন করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডেডলাইনগুলো মিট করতে হবে, ফেলে রাখবেন না, ক্লাসে রেগুলারিটি মেনটেন করবেন, তাহলে অটোমেটিক গ্রেড চলে আসবে। এখন আপনার যদি প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্ট, একটা লুপ কিভাবে কাজ করে এটা যদি না বুঝেন, তাহলে তো আর এখানে ওইটা ওই লেভেলে তো গিয়ে আমরা এখন আপনাকে নতুন করে শেখাইতে পারবো না, তাই না? যে একটা লুপ কিভাবে কাজ করে, একটা ইফ এলস কিভাবে কাজ করে, একটা লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, মাল্টিপল কন্ডিশন কিভাবে অ্যান্ড অর করতে হয়, এগুলো এক্সপেক্টেড যে আপনি জানেন, নাহলে 3টা প্রোগ্রামিং কোর্স করে এখানে আসছেন কিভাবে? ওইটা আপনাকে এনশিওর করতে হবে। তারপরে ওটাতেও যদি ঘাটতি থাকে, এটা আপনারা এখন শুরুর দিকে এগুলো ঠিক করে নেন, ঠিক আছে?
আপনার যে বেসিক প্রোগ্রামিং প্রবলেমসগুলো 101-এ ডাটা স্ট্রাকচারে যেগুলো পেন্ডিং ছিল সেগুলো করে ফেলেন, তাহলে তো হয়ে যায়। প্রোভাইডেড আপনার বেসিক কোডিং স্কিল ইজ ওকে, এই কোর্সে ভালো করা খুব সহজ, মুখস্থর কিচ্ছু নাই। এই কোর্সে কোনো কিছু মুখস্থ করতে হয় না। তাইলে এই 10 মার্ক হচ্ছে হালাল করা। আপনি যে 20 মার্কের জমা দিচ্ছেন সেটা হালাল না হারাম, সেটা আবার এই 10 মার্কের মাধ্যমে আসবে। তাহলে এই হচ্ছে আপনার টোটাল 30 মার্ক। বোঝা গেল? আচ্ছা, যারা রিটেক নিচ্ছেন তাদের জন্য বলতেছি, যারা নতুন তাদের জন্য তো সবই নতুন, যারা রিটেক এখানে আছেন তাদের জন্য বলতেছি যে এইবার আপনাদের একটা প্রজেক্ট রিপোর্ট সাবমিট করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট। আচ্ছা, এটার কারণটা হলো যে আমাদের পিওসিও তো বুঝেন, প্রোগ্রাম আউটকাম, কোর্স লার্নিং, কোর্স আউটলাইনে থাকে না, এগুলো আলোচনা হয় না বিভিন্ন কোর্সে, বুঝেন? হোয়াট ইজ পিও? পিও বা পিএলও, প্রোগ্রাম লার্নিং আউটকাম। সিও মানে, সিও বা সিওলো মানে কোর্স লার্নিং আউটকাম। প্রোগ্রাম লার্নিং আউটকাম দেয়ার আর 12 ফর ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, এটা নন চেঞ্জেবল। কোর্স লার্নিং আউটকাম কোর্স কোঅর্ডিনেটর ফ্যাকাল্টিরা মিলে ওই পার্টিকুলার কোর্সের জন্য ঠিক করে। এই কোর্স লার্নিং আউটকামগুলো কোনো না কোনো ওই 12টা প্রোগ্রাম লার্নিং আউটকামের সাথে ম্যাপ করা থাকে। আপনার কোর্স আউটলাইনেও আছে এগুলো, ঠিক আছে? যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি, এই যে, তাহলে এটা হচ্ছে আমার কোর্স লার্নিং আউটকাম 1 ল্যাবের জন্য, ল্যাব CO1। ওভারঅল ইন্টিগ্রেটেড কোর্সের এটা CO5, এটা CO4, এটা CO5, কারণ থিওরিতে 3টা CO। ওকে, থিওরিতে 3টা CO আছে কোর্স লার্নিং আউটকাম। তাহলে ওইটা হচ্ছে CO4, CO5, মানে ল্যাব CO1, ল্যাব CO2। যেমন এই থিওরিটাই যদি দেখি, তাহলে এখানে একটা সিও বলা হচ্ছে যে অ্যানালাইজ এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য সলিউশন। এই যেটা আপনি সিআরএ রিপোর্টের মাধ্যমে অ্যাচিভ করতেছেন। তাহলে এটা আমাদের একটা কোর্স, এই কোর্সটা করলে আপনার এই নলেজটা হবে, এই ডোমেন নলেজটা আপনার তৈরি হবে যে কিভাবে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের অ্যানালাইজ করে তার রিকোয়ারমেন্ট বের করতে হয়। তাহলে এটাকে আমরা বলতেছি প্রোগ্রাম আউটকাম বি। প্রোগ্রাম আউটকাম বিতে কি বলা আছে? প্রবলেম অ্যানালাইসিস। প্রোগ্রাম আউটকাম এতে বলা আছে ইঞ্জিনিয়ারিং নলেজ। ওকে, সেরকম আপনার এখানে দেখেন, এটা হচ্ছে প্রোগ্রাম আউটকাম ই। প্রোগ্রাম আউটকাম ইতে বলা আছে মডার্ন টুল ইউজেস, যেতে বলা আছে কমিউনিকেশন। তা এখন আমাদের এই কোর্সটাকে, একটা ডিগ্রি প্রোগ্রামে তো অনেক কোর্স থাকে, যেমন আমাদের সিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটাতে তো 30-40টা কোর্স আছে। কিন্তু এর মধ্যে সবগুলো কোর্সকে বলা যাবে না যে অ্যাড্রেস কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, তাই না? এখন আপনার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রামিং, এটা তো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে অ্যাড্রেস করে না। বাট এই কোর্সটা ওয়ান অফ দ্য ফিউ কোর্সেস যেগুলোকে সিলেক্ট করা হয়েছে, যেগুলো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে অ্যাড্রেস করে। তো সেটাকে অ্যাড্রেস করতে হলে আপনার এই কমিউনিকেশনটাও তার একটা প্যারামিটার, যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম যে কোর্সগুলো, সেখানে কমিউনিকেশন ইজ এ স্কিল সেট। তো এই কমিউনিকেশনের পার্ট হিসাবে আপনাকে টিম মেম্বাররা নিজেদের মধ্যে কমিউনিকেট করে আপনাকে ওভারঅল প্রজেক্ট অ্যাক্টিভিটির উপর একটা প্রজেক্ট রিপোর্ট সাবমিট করতে হবে, যেটা একটা টেমপ্লেট হিসাবে দেওয়া হবে। তো এইটা আপনাদের জন্য ম্যান্ডেটরি। এটা যারা রিটেক করছেন তাদের জন্য বলছি এটা একটা নিউ ইন্ট্রোডাকশন, কারণ আমাদের কোর্স আউটলাইনটা একটু রিশাফল করা হয়েছে, যেটাকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের কোর্স হিসেবে ওকে, তাহলে কি আপনারা বুঝতে পারলেন কিভাবে কোর্সটা হবে?
এখন আমরা যদি ডেটস গুলো দেখি, জি বলেন। হ্যাঁ, অপেক্ষা করেন, দিব। এই কোর্স আউটলাইনের শেষে আপনি ডেটগুলো পাবেন। তাহলে প্রজেক্ট ফরমেশন, টপিক অ্যাসাইনমেন্ট 18-19, মানে এসটির সেকশনগুলোতে 18, এমডাব্লিউ গুলো কালকে হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেছে। 29শে জানুয়ারি মানে রাফলি আপনি 2 সপ্তাহ মতো পাচ্ছেন, এই সপ্তাহ সহ আরেক সপ্তাহ পাচ্ছেন। সাবমিট দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট, সিআরএ রিপোর্ট। ওকে, আচ্ছা, এখন এই 29 তারিখ তো বেশি সময় না। তো এখানে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্টটা দিবেন সেটাতে মিস্টেক থাকবে, প্রপারলি হবে না। দ্যাটস ওকে, ইট ইজ দ্য ফার্স্ট ভার্সন, ইটস নট দ্য ফাইনাল ভার্সন। ফাইনাল ভার্সন আপনি জমা দিবেন প্রজেক্ট যেদিন সাবমিট করবেন 10 এপ্রিল, মানে কমপ্লিট প্রজেক্টের সাথে সিআরএ রিপোর্টের ফাইনাল ভার্সনটা আপনি আপলোড করবেন। তাহলে আমরা গ্রেড করবো কোনটা, ইনিশিয়াল ভার্সন না ফাইনাল ভার্সন? ফাইনাল ভার্সন, কারণ ওইটাই মোর ম্যাচিউর, তাই না? ওইটাই কম্প্রিহেন্সিভ। কিন্তু ইনিশিয়াল ভার্সনে যদি আপনি কাজ না করেন অ্যাজ এ টিমমেট, ফাইনাল ভার্সনে যাই থাকুক না কেন, আপনার সিআরএ রিপোর্টে আপনি 0 পাবেন। অর্থাৎ ইউ স্টার্টেড ওয়ার্কিং, তার ডিজিটাল ফুটপ্রিন্ট থাকতে হবে। আপনার কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নাই, ফাইনাল প্রজেক্টের ফাইনাল ভার্সনে আপনার সব কিছু আছে, এটা খুবই আনলাইকলি। তার মানে আপনি কোথাও থেকে এটা অ্যাকোয়ার করছেন। তো তার মানে আপনাকে কাজ করতে হবে শুরু থেকেই। তাতে কি হবে, আপনাকে করতেই হবে। এখন আপনি ধরেন এটা দিলেন না ইনিশিয়াল ভার্সনটা, তাতে কি আপনি এটা না করে পারবেন? কারণ এটা না করলে তো আপনি ক্লাস ডায়াগ্রামেও কিছু করতে পারবেন না, ইউজার ইন্টারফেস কোডিং কিছুই করতে পারবেন না। তাহলে এটা আপনাকে করাই লাগবে। কিন্তু পরে করলে কি হলো, তো আমি তো এটাতে 0 পেলাম, তাহলে করতেও হলো আবার 0 পেলাম, ওয়াই? তাহলে আমার টাইম অনুযায়ী যাই পারি সেটা দিয়ে দেওয়াটা আমার জন্য ভালো। তাহলে আমার কাজ আগায় থাকলো, আর ফাইনাল ভার্সনেও আমি তার মেরিট অনুযায়ী মার্ক পাবো। এই ডেডলাইনগুলো সব ইনিশিয়াল ভার্সনের জন্য, এগুলো আপনাদের মিট করতে হবে। তাহলে আপনি এটা দিয়ে দিলেন 29 তারিখে, এই মাসের 29 তারিখে সিআরএ রিপোর্ট। এরপরে আপনি অ্যানাদার 3 উইকসের মতো টাইম পাবেন ক্লাস ডায়াগ্রাম করার জন্য। মিনহোয়াইল ক্লাস ডায়াগ্রামের জন্য যে কনসেপ্টগুলো দরকার সেগুলো আমরা মোটামুটি আমাদের হয়ে যাবে, তো সেটা দিলেন। তারপরেই আপনার মিড টার্ম, এটা মঙ্গলবার এবং বুধবার আমরা রেখেছি। তাহলে সানডের এসটির সেকশনগুলো আপনারা এসটি, তাহলে আপনাদের 24 তারিখ হবে। তাহলে আমাদের এবার 6টা সেকশন, 3টা সেকশন 24 তারিখ হবে, এমডাব্লিউ 3টা সেকশন 25 তারিখ হবে। এরপরে ঈদের ছুটি, তো ঈদের ছুটির মধ্যে বসে বসে আপনি ফ্রন্ট এন্ড ইউজার ইন্টারফেস তৈরি করবেন উইদাউট কোডিং। তাহলে ঈদের ছুটির পরে 12ই মার্চ আপনি এই যে আপনার ইউজার ইন্টারফেসটা জমা দিবেন। এরপরে বাকি থাকবে কোডিং ইমপ্লিমেন্টেশন। তো ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে আপনার প্রজেক্ট রেডি, তাহলে 10ই এপ্রিল আপনি প্রজেক্ট জমা দেবেন। না, ওয়াই 10ই এপ্রিল? এটার কারণটা হলো, ইফ ইউ লুক অ্যাট দ্য একাডেমিক ক্যালেন্ডার, আমাদের লাস্ট ক্লাস কবে? When is the last class? কবে? একাডেমিক ক্যালেন্ডার বুঝেন না? এই ক্যালেন্ডার পড়তে পারেন তো? তো এই কালার দেখে বুঝতেছেন না? আপনার ক্লাস শুরু হইলো কবে? 17 তারিখ, মানে গতকাল। যাদের ARA ক্লাস ছিল গতকালকে থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে এই যে ব্লু কালার গুলো হচ্ছে আপনার ক্লাস, আর এটা হচ্ছে উইকেন্ড, আর যেগুলো একটু ব্রাউনিশ সেগুলো হচ্ছে হলিডে। তাহলে এই যে 17 থেকে 27 হচ্ছে আপনার ঈদের বন্ধ, 24-25 মাঝখানে খোলা, কিন্তু এটা না আন্দোলন হবে, অনলাইন দেন, ইভেনচুয়ালি অনলাইন দিবে মোস্ট লাইকলি। আমি তো বলতে পারবো না, এটা ম্যানেজমেন্ট ডিসিশন।
তো তাইলে এই আপনার লাস্ট ক্লাস কবে? এপ্রিলের 16 তারিখে। যেহেতু শনিবারে শুরু হয়েছে 17, কাজেই ওইটার শনিবার হবে না, বৃহস্পতিবারে শেষ। আমরা লাস্ট উইকে কোনো ক্লাস করাই না, তার আগে আমরা সিলেবাস শেষ করে দিই। লাস্ট উইকটা হচ্ছে আপনার ভাইবা অ্যান্ড লাইভ মডিফিকেশন। ওই যে লাইভ মডিফিকেশন, এটা তো 5 মিনিটের ভাইবা না, আপনাকে ল্যাপটপ নিয়ে এসে কাজ করতে হবে, আপনার সেলফ অ্যাসেসমেন্ট ক্লেম অনুযায়ী মডিফিকেশন করতে হবে। সো ইটস এ 2 আওয়ার সেশন। তাহলে ওই যে আমাদের লাস্ট উইকে যে ক্লাস টাইমটা, যেমন আমার এসটিতে 1টা থেকে 5:50 পর্যন্ত আমার ক্লাস, 2টা সেকশন যেহেতু আমি নিচ্ছি এসটিতে, তাহলে 1টা থেকে অলরেডি আমি 4:10 পর্যন্ত সেকশন 1-এরটা নিয়েছি, আপনাদেরটা সেকশন 3। বাট টুইসডে হইলে আপনাদেরটা আবার 2:40 থেকে শুরু হবে। তাহলে 1টা থেকে আমার এই যে 6টা পর্যন্ত এর পুরাটা আমার স্লট। তাহলে আমি এই যে সানডেতে, টুইসডে যেহেতু বন্ধ, তাহলে সানডেতে মানডে, ওয়েনেসডে, থার্সডে, হ্যাঁ, এই 4 দিনের মধ্যে আমরা আপনাদের এই ভাইবা এবং মডিফিকেশন করে ফেলব। তাইলে আপনাকে প্রজেক্ট সাবমিট করতে হবে কবে? তার আগে, সেটাই 10 তারিখ। তাহলে 10 তারিখে প্রজেক্ট সাবমিট করবেন, 11 তারিখে প্রজেক্ট রিপোর্ট সাবমিট করবেন। তাহলে 12 তারিখ থেকে ভাইবা টাইবা দিয়ে যখন শেষ, ইউ আর ফুললি রেডি ফর ফাইনাল। প্রজেক্টটা কেন ফাইনালের আগে কমপ্লিট করা হচ্ছে? কারণ প্রজেক্ট করতে গেলে আপনাকে এক্সটেন্সিভ কোডিং করে আসতে হবে, নাহলে প্রজেক্টে মার্ক তুলবেন কিভাবে? কোডিং তো করতেই হবে, তার আগে ওগুলোও করতে হবে। তাহলে প্রজেক্টের জন্য আপনাকে একটা ক্লাস ডায়াগ্রাম বানাতে হয়েছে, কম্প্রিহেন্সিভ, 4 জনে মিলে ফর দ্য হোল বিগ প্রজেক্ট। তাহলে ওইটা যদি আপনি ঠিকমতো করেন, ফাইনালের মিনি প্রজেক্ট, মিনি ক্লাস ডায়াগ্রাম আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। তাহলে ওই 30 মার্কে মার্ক তোলা আপনার জন্য অনেক সহজ। প্রজেক্টে যদি আপনি কোডিংয়ে ফাঁকিবাজি না করেন, নিজে ট্রাই করেন, তাহলে ফাইনালের প্রজেক্টেও আপনি ওই যে 70 মার্কের মধ্যে আপনার মার্ক তোলা অনেক সহজ। তো তাহলে আপনি প্রজেক্ট যখন সিরিয়াসলি করবেন, করে প্রজেক্ট ডেলিভারি দিবেন অথেন্টিক, কাউকে দিয়ে না করিয়ে, তাহলে কি হবে? আপনার ফাইনাল অটোমেটিক ভালো হবে। আমাদের মার্ক দেওয়াতে কোনো কৃপণতা নাই, 100 ডিজার্ভ করলে আমরা 100 দিয়ে দিই। মিড টার্মে অনেকেই 100 পায়, ফাইনালে অনেকে 100 পায়, কিন্তু আবার মিড টার্ম ফাইনালে অনেকে 0 পায়। কাজে এখানে কোনো আমাদের কোনো ওই রকম কোনো কি বলবো যে ইনার্শিয়া বা এরকম কোনো কোটা সিস্টেম নাই, এতগুলার বেশি দেওয়া যাবে না, এতগুলার বেশি দেওয়া যাবে না, এরকম কিছু নাই। ইট ডিপেন্ডস অন ইউ। সবাই ডিজার্ভ করলে সবাই এ পাবেন, কেউ ডিজার্ভ না করলে সবাই ফেল করবে। ভিসিএসআর ম্যানেজমেন্ট আমাদের কিছুই বলবে না। দিস ইজ হাউ উই রান, ওকে, এখানে। সো কাজেই আপনি চাইলেই খুব ভালো গ্রেড পেতে পারেন, মিড টার্মে 100-তে 100 পেতে পারেন, ফাইনালে 100-তে 100 পেতে পারেন। এটা কথার কথা না, পায় যারা এ পায় তাদের সাথে কথা বলে দেন। এখন এই ডেট তো আর পেছানো যাবে না, কাজে এখান থেকে আমাদের পেছন দিকে আসতে হবে। সো এই ডেডলাইনগুলো এই জন্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট টু মিট। এই সেমিস্টারটা এমনিতেই একটু ক্রাঞ্চ বিকজ অফ দ্য ঈদ ভ্যাকেশন। মোটামুটি ঈদ ভ্যাকেশন কাগজে কলমে কয়দিন? কাগজে কলমে 17 তারিখ বোধহয় লাইলাতুল কদর, ওখান থেকে শুরু হবে, তাই না? কিন্তু এই যে আবার 26শে মার্চ হচ্ছে আমাদের একটা স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস না বিজয় দিবস? স্বাধীনতা দিবস। এটা অনেকে ভুল করে ইন্টারভিউতে, তাই না? IAM GPA 5 টাইপের। আচ্ছা, তো তাহলে স্বাধীনতা দিবসের বন্ধ তো ওইটা আছে, কিন্তু ঈদের বন্ধ কিন্তু 23 পর্যন্ত। তাহলে আপনি প্র্যাকটিক্যালি দেখতেছেন যে আমার এই টুইসডে ওয়েনেসডেতে ক্লাস আছে, কিন্তু রিয়েলিটিতে কি হবে? রিয়েলিটিতে যেটা হবে যে অনেকে 13 তারিখ 12 তারিখেই ঢাকা থেকে বের হয়ে যাবে, মানে যারা ঢাকার বাইরে, যে 15-16 তারিখের ক্লাসটা বাঙ্ক করব একটা ক্লাস, আর যদি স্যার অনলাইনে নেয়, আইবি যদি অনলাইনে অ্যালাউ করে, তাহলে তো হইলই।
এইটা কোনোভাবেই করবো না, অনলাইন দিক না দিক এরকম একটা মেন্টালিটি অনেকের থাকবে। তাহলে আপনার মোটামুটি একটা 2 সপ্তাহের মতো একটা ধাক্কা, কিন্তু ডেডলাইন তো ডেডলাইন। তো কাজেই আপনার এখানে এই যে মিস দেওয়া, কাজ ফেলে রাখা, এই সুযোগ কিন্তু আপনার নাই। সামারে ওইরকম একটা আছে, সামারেরটা কম এফেক্টেড, কিন্তু এই এবারেরটা বেশি এফেক্টেড, কারণ এই 26 তারিখ হতে মোটামুটি দেখা যাচ্ছে যে 24-25 ক্লাস করতে চাইবে না, মানে অফিসিয়ালি হইলেও সেটা অনলাইন হবে মোস্ট লাইকলি। এটা আমি তো বলতে পারবো না। আমি যদি বলে যে না অফলাইন অন ক্যাম্পাস করতে হবে, তাহলে তো সেটা করতেই হবে, মানে লাস্ট 2-1 সেমিস্টারের ট্রেন্ড থেকে যেটা মনে হয় আর কি। তো কাজে আপনাকে ডেডলাইন গুলো যদি আপনি কাজ ফেলে রাখেন, ফেলে রাখলে আপনি গিয়ে পরে গিয়ে দেখবেন যে ইট ইস বিয়ন্ড ইউর কন্ট্রোল। আপনি কাজ ফেলে রাখেন, তাহলে আপনার ওই এপ্রিল মাসের শুরুতে গিয়ে মনে হবে যে হবে না। কারণ 72 ঘন্টা পরীক্ষার আগে ঘুমাবো না, ফাটায় ফেলবো না ঘুমায়ে, 72 ঘন্টা কাজ করা কোনো ক্রেডিটের কিছু না। ইটস এ সেই, এইটাতে ক্রেডিট নেওয়ার কিছু নাই। ফায়ার প্রিভেনশন ইজ বেটার দেন ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং করলে কি আপনি বাঁচাইতে পারেন? ক্ষতি কিছু, ড্যামেজ কন্ট্রোল করতে পারেন, তাও লাখ ভালো হইলে। লাখ ভালো, একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে, ফায়ার ফাইটিং দিয়ে আপনি হয়তো ওটা 100% পড়ে যেত, আপনি 20% বাঁচাইছেন। তো বাঁচাইলেও সেটা পানিতে ভেসে এমন অবস্থা, হয়তো বিল্ডিং এর স্ট্রাকচারাল কিছু আপনি সেভ করতে পারছেন, বাট আলটিমেটলি ড্যামেজ তো যা হওয়ার হয়ে গেছে। এই যে ওই ফায়ার ফাইটিং কোনো কাজে লাগে না। কোডিং এবং ম্যাথ, এখানে কোনো লাস্ট মোমেন্ট ফায়ার ফাইটিং কাজে দেবে না। এখানে কাজে দিবে অনলি থিং উইল হেল্প ইউজ দ্য কনসিস্টেন্সি, রেগুলারিটি। তাহলে ইটস ভেরি ইজি। এই কোর্স নিয়ে প্যানিক হওয়ার, ভয় পাওয়ার কিছু নাই। যারা এ পায় তাদের সাথে একটু কথা বললেই আপনি বুঝবেন যে এটা সহজ একটা কোর্স। কিন্তু আপনার যদি সেই রেগুলারিটি, কনসিস্টেন্সির বিষয়টাতে যদি ইস্যু থাকে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। না হলে কিন্তু শেষ মুহূর্তে জমায় রাখলে গিয়ে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে এই হলো আমাদের কাহিনী, সময়ও শেষ। এখন আপনাদের যে ক্লাসরুমে জয়েন করছেন, এটা একটু দেখাই দেই। এই ক্লাসরুমটা আজকে তৈরি করা হয়েছে, যেহেতু এটা আইরাসের ক্লাসরুম না, মানে সিআইটিএস এর তৈরি করা ক্লাসরুম না, এটা আমি নিজে তৈরি করি আমার সেকশনগুলোর জন্য। তো গত সেমিস্টারেরটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে সব ওইরকম ভাবে এখানেও সব আসবে, থাকবে। ক্লাস ওয়ার্কে গেলে আপনি কিছু টপিক পাবেন, কোর্স আউটলাইনের এখানে কোর্স আউটলাইন পাবেন। রিসোর্সের মধ্যে মিড টার্মের আগে প্রিভিয়াস মিড টার্ম কোশ্চেন কিছু পাবেন প্র্যাকটিসের জন্য। ফাইনালের আগে কিছু ফাইনালের কোশ্চেনও একইভাবে পাবেন প্র্যাকটিসের জন্য। ক্লাস রেকর্ডিং গুলো, এটা কিন্তু আমার সেকশনগুলোর জন্য, অন্য স্যারদের জন্য কিন্তু এরকম না। অন্য স্যাররা কিন্তু তাদের সেকশন স্পেসিফিক ক্লাসরুম হয়তো বা ইউজ করেন। যেমন আসিফ স্যারের একটাই সেকশন, ওনার তো আলাদা ক্লাসরুম বানানোর দরকার নাই। আজমান স্যারের 2টা সেকশন, আমার যেমন 4টা থাকতো, এবার আমি 3টা নিয়েছি। তাহলে এই যে ক্লাস রেকর্ডিং হচ্ছে, এটা আপনারা পেয়ে যাবেন। কোথায় পেয়ে যাবেন? এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সেটার লিংক এখানে দেওয়া আছে। তো এখানে আপনি যদি যান, এইখানটাতে স্ক্রিপ্ট রেকর্ডিং, এখানে আপনি প্লে লিস্টে গেলে দেখবেন যে সেমিস্টার ওয়াইজ প্লে লিস্ট দেওয়া আছে। এবং আমরা যদি একটা প্লে লিস্টে দেখি, যেমন 25-এর অটামে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন এই যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিই, অর্থাৎ কোন সেশন কবে, তারিখ ধরে ধরে। এবং থাম্বনেলে গেলে আপনি দেখতে পাবেন কি করানো হয়েছে। ওকে, তাহলে এটা গেল। এরপরে এখানে যেটা থাকবে সেটা হলো অল দ্য কোডিং প্রজেক্টস দ্যাট আই উইল ডু ইন ক্লাস। ক্লাসে আমি যে কোডিং প্রজেক্টগুলো আপনাদের করব বা দেখাবো, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করা হবে। বোর্ডে যা লেখার বিষয় সেটা আমি সফট কপিতেই লিখি, সেটাও আপনাদের সাথে স্ক্র্যাচ প্যাড, সেটাও শেয়ার করা হবে। এগুলো পেলেন। এবং এসওডিরা যে আপনাদের টিউটোরিয়াল নিবে, সেগুলোরও ম্যাটেরিয়াল আপনারা পাবেন, অর্থাৎ ওদের টিউটোরিয়ালের রেকর্ডিং প্লাস ওরা যে প্রজেক্টগুলো আপনাদের দেখাবে, করাবে, সেগুলো ওরা
এখানে ঢুকলে আপনি পাবেন। ওকে, তাইলে এই হচ্ছে আমার এসওডি রিসোর্স। এখানে আপনি যে কয় তারিখে কোন এসওডি নিয়েছে, কি টপিক ছিল, এবং তার রেকর্ডিং লিঙ্ক, এবং তার যদি প্রজেক্ট থাকে সেই প্রজেক্টের লিঙ্ক, এবং আপনাদের অটোমেটেড অ্যাটেন্ডেন্স নেওয়া হবে গুগল মিট থেকে, নাম ডেকে ডেকে না, প্লাগইনস দিয়ে নিয়ে নেওয়া হবে ওখানে যারা থাকবেন। তো সেই অ্যাটেন্ডেন্স রেকর্ডও আমাদের কাছে থাকবে। তাহলে এটা হচ্ছে এসওডি ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা থাকবে ইম্পর্টেন্ট ডেটস, যেটা কোর্স আউটলাইনে আছে, টপিকস কি কি কভার হলো সোফার, এটা আমি মেনটেন করি যাতে কোনো কিছু মিস হয়ে গেল কিনা এটা বোঝার জন্য। তো যখন একটা টপিক কভার হয়ে গেল সেটা আমি টিক দিয়ে দিই সেকশন স্পেসিফিক। তাহলে এখান থেকে একটা ট্র্যাক থাকছে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন কতদূর কি হইলো। হোয়াটসঅ্যাপ জয়নিং লিঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই কোর্সের, যারা নতুন তাদেরকে বলতেছি আপনারা এটা জয়েন করে ফেলেন। ওকে, কোর্স আউটলাইনটা দিয়ে দিলে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পাবেন। ঠিক আছে, তো ওখানে জয়েন করে ফেলবেন, কারণ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই সব নিজেদের মধ্যে একজন আরেকজনকে হেল্প করা, এসওডিরা তাদের লিঙ্ক দেওয়া, পোস্ট করা, বা আমরাও যদি কোনো কিছু ফ্যাকাল্টিরা আপনাদেরকে জানাতে চাই। ক্লাসরুম তো আছে, কিন্তু হোয়াটসঅ্যাপটা খুব যেহেতু ইউজফুল, এইটাতে আপনাদের থাকতে হবে। সো এটাতে জয়েন করবেন। এসওডিদের কন্ট্যাক্ট এবং শিডিউল অনলাইনে হয়, সন্ধ্যার পর থেকে রেগুলার হয়, এটা এখানে পাবেন। এরকম কিছু কিছু পাবেন। একাডেমিক ক্যালেন্ডার, এটা অবশ্য আপনারা গ্রিন বুকেও পাবেন। টেমপ্লেট, অলরেডি একটা গ্রুপ ফরমেশন টেমপ্লেট, সিআরএ রিপোর্টের একটা টেমপ্লেট পাবেন, এটা অ্যাড্রপের পরেই আমরা দিয়ে দিব। আর ফাইনাল প্রজেক্টের পরে যে আপনি একটা রিপোর্ট সাবমিট করবেন ওটারও একটা টেমপ্লেট আমরা দিয়ে দেবো। তাহলে টেমপ্লেট সেকশনে গিয়ে টেমপ্লেটগুলো পাবেন। তাহলে এইভাবে আমাদের এটা কিন্তু খুব স্ট্রাকচারালি খুব অর্গানাইজড একটা কোর্স, এবং এখানে ডিসিপ্লিন, এই যে লেট করে ঢোকাটা এটা খুব অপছন্দ। তাহলে এখানে দেখেন আপনি বিব্রত হওয়ার জন্যও কিন্তু এখানে জিনিসপত্র আছে। লেট অ্যাটেন্ডেন্স রেকর্ড, কে লেটে ঢুকছে এটারও একটা রেকর্ড আছে। হ্যাঁ, তাহলে আপনার যে গ্রেড কার্ভিং, আমরা যে গ্রেড কার্ভ করি, গ্রেড কার্ভিং ইজ নট ইউর রাইট, দ্যাটস এ প্রিভিলেজ। স্যার গ্রেড কার্ভিং দেওয়াই লাগবে, আপনার কোনো রাইট নেই এখানে। গ্রেড কার্ভিং দিলাম না, যা পাইছেন তাই, কিছু তো করার নাই। তাহলে গ্রেড কার্ভিং একটা প্রিভিলেজ, আপনাকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া বা আপনার গ্রেডটাকে এনহ্যান্স করার জন্য। তাহলে এটা তো একটা প্রিভিলেজ যে আপনি গ্রেড কার্ভিং এর সুবিধাটা পাচ্ছেন। তাহলে আপনার যাই আপনি আর্ন করছেন সেটা আরেকটু বেটার হলো। তাহলে এটার জন্য আপনি ক্লাস করেন না, কিছু করেন না, গ্রেড কার্ভিং আপনি পাবেন কেন? উনি সবগুলো ক্লাস করেন, উনি তো পাবেন। তাহলে আপনি যদি হাইলি রেগুলার হন ক্লাস অ্যাটেন্ডেন্সে, গ্রেড কার্ভিং আপনি পাবেন না। আমি নর্মালি লেট করি না, অন টাইম আসি। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, আমার গাড়ির চাকা পাংচার হইতে পারে রাস্তার মাঝখানে, হইতে পারে আমি লেট, কিন্তু ইজ ইট মাই প্যাটার্ন or it's a once in a while? If it is once in a while, that's okay. কিন্তু এটা যদি প্যাটার্ন হয়, দ্যাটস এ প্রবলেম। সেই ক্ষেত্রে আমি বলবো কোর্স ড্রপ দেন, যদি ওই রকম মেন্টালিটি থাকে। রেগুলার কোর্স করবেন, পেন্ডিং রাখবেন না, ক্লাসে প্রচুর কোশ্চেন করবেন বুঝে নেওয়ার জন্য। বুঝে নেওয়ার দায়িত্ব আপনার, আমি তো বুঝাই দিব, কিন্তু আপনি বুঝলেন কি না এটা তো আপনাকে এনশিওর করতে হবে। না বুঝলে প্রশ্ন করবেন 100 বার, কোনো অসুবিধা নেই। তাহলে দেখবেন যে এমনি অটোমেটিক আপনার গ্রেড ভালো আসছে। ঠিক আছে, আর প্লেজারিজমের চিন্তা মাথা থেকে একদম বের করে দিতে হবে। এনি ফর্ম অফ প্লেজারিজম, অনেক ইনোভেটিভ ওয়েতে স্টুডেন্ট প্লেজারাইজ করে, এবং সেগুলো আমরা এক এক সেমিস্টার এক একটা ডিসকভার হয়, তখন আপনাদের জন্য লাইফটা আরও প্রবলেমেটিক হয়ে যায় পরের সেমিস্টারে। তো এটা করার দরকার নাই, এমনিতেই আপনি এফোর্ট দিলে ভালো গ্রেড আসবে। ঠিক আছে, তাহলে উইথ দ্যাট নোট আমরা শেষ করছি। তাহলে নেক্সট ক্লাস